আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস লিখেছেন মম সাহা। মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করল অভিমানেরাও। চিত্রা বাহার ভাইয়ের তীক্ষ্ণ কথা হজম করে চুপ করেছিল, কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করিয়েছে বাহার ভাইয়ের আনা অন্য কারো জন্য নুপুর আর চিঠি। চিঠিটা পড়তে পারেনি, তবে যতটুকুই দেখেছে মুগ্ধতা ভরা ছিল। কারো জন্য খুব যত্নে লিখেছিলেন চিঠিটা। বাহার ভাই চিত্রাকে ছাড়াও অন্য কারো কথা চিন্তা করছেন ভাবলেই অষ্টাদশীর বক্ষ পাঁচে তুমুল তোলপাড় শুরু হয়। প্রিয় মানুষের ক্ষেত্রে আমরা যে একটু বেশি স্বার্থপর হই। সব ভাগ করা মানুষটাও প্রিয় মানুষের ভাগ সহ্য করতে পারে না, কিন্তু বাহার ভাইকে তা জানিয়ে লাভ নেই। মানুষটা তো এমনই, অনুভূতি বুঝলেও প্রকাশ্যে তার মূল্য দেননি কবু। অথচ সেই বাহার ভাইয়ের জন্যই অষ্টাদশীর এত হাহাকার। ভোরপেট খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটখাটো একটা আড্ডার আসর বসলো, কিন্তু চিত্রার মন বসলো না সেই আসরে। সে কাজের নাম দিয়ে উঠে চলে গেল। তখনও প্রকৃতিতে ভরা বর্ষণ। বারান্দার ছোট ছোট শিকের জানালা গলিয়ে হাত ভিজাতে পারছে না বলে চিত্রার মন আরো খারাপ হলো। কেবল দেখেই যেতে হলো নিবিড়ে সেই বর্ষণ ধারা। তন্মধ্যেই চিত্রা নিজের পেছনে কারো উপস্থিতি অনুভব করলো। মানুষটাকে দেখার আগেই মানুষটার গভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়ে মাথা ব্যথার কারণ হয়, তবে নির্দ্বিধায় বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুল। চিত্রা কণ্ঠের মালিককে চিনল, কিন্তু এ মানুষ এমন কথা বলতে পারে ভেবেই তার অবাক লাগলো। অবাক কণ্ঠে বলল, দুলাভাই, আপনি? চিত্রার বিস্মিত মুখ দেখে হাসলো মাহতাব। পকেটে হাত গুজে হেলতে দুলতে চিত্রার সামনে এসে দাঁড়ালো। ছোট একটা শ্বাস ফেলে বলল, ভালোবাসার মানুষ ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাটা হয়ে রবে কিন্তু সেলিকা। চিত্রা কথা বলল না। দুলাভাই কিছু বুঝতে পারলো কিনা ভেবেই তার বুক কাঁপলো। ক্ষীণ স্বরে বলল, কি বলছেন এসব? তোমাদের বয়সী এমন যে এটা বলতে হচ্ছে। শোনো, কোনো সম্পর্ক যদি তোমায় ব্যথা দেয়, তিল তিল করে মারে, তবে তুমি বরং সেই সম্পর্কটাই মেরে ফেলো। মনে রেখো, ভুল কারণে নিজে মরার চেয়ে ভুল কারণটার মৃত্যু হওয়া উত্তম। চিত্রা কি বুঝলো কে জানে, কেবল অনবরত মাথা নাড়ালো। চিত্রাকে খুশি করতে হাস্যজ্জ্বল মাহতাব বলে উঠল, চলো আজ রাতে রাস্তায় ঘুরবো, বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাবো। যাবে? চিত্রা কতক্ষণ ভেবে রাজি হয়ে গেল। এতক্ষণের মন খারাপটা তার হুট করেই ভালো হয়ে গেল। তখন প্রায় মধ্যরাত। চিত্রাদের ফ্ল্যাটে কেবল ওহি আর মুনিয়া বেগম রয়েছেন। চিত্রা, চেরি, মাহতাব, তুহিন তো কিছুক্ষণ আগেই বের হয়েছে রাতে রাস্তায় ঘোরার জন্য। বাহার ভাইও তার পরপর বেরিয়ে গিয়েছেন। ওহি, মুনিয়া বেগম নিজেদের মতন ঘুমিয়ে পড়ল। রাত ৩টে হুট করে সশব্দে বেজে উঠল ওহির ফোন। কড়া ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের শব্দে। ওহি বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, আমায় ভালোবাসো ওহি? ওহির ঘুমিয়ে থাকা মস্তিষ্কে হুট করে এমন কথাটা কেমন বোতা বোতা অনুভূতির সৃষ্টি করলো। ঘুমিয়ে থাকা মস্তিষ্ক জেগে উঠলো সেকেন্ডের মাঝেই। ওহি চুপ করে রয়েছে উত্তর দিল, ভালোবাসতাম, এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি। উত্তরটা শুনে ফোনের অপর পাশের বাহার ভাই কি একটু হাসলেন? হ্যাঁ, হয়তো হাসলেন। ক্ষীণ হেসে বললেন, এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। আরেকটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলো তো ঝটপট। ওহি ভ্রু কুঁচকালো। প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কি? তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজছে, এই মাঝরাত অব্দি তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলো। তুমি বুদ্ধিমতী মেয়ে। তুমি অনবরত ছুটে চলা ঘড়ির কাঁটা। আমার মতন বেকার বাহারের জন্য থেমে থাকা তোমায় মানায় না। আমরা তো বেকার মানুষ, আমরা হলাম অযত্নের কংক্রিট। তাই তো বলি, মানুষ ভাবে পাথর মন, দিলাম না হয় একটু ভেঙে। কংক্রিটের আড়ালেও হৃদয় নরম, মানুষ কি আর তা জানে? একটা মৃত্যুর স্বাদ পেতে বেকার মরে রোজ। তাই তো সমাজ নিয়ম করে বেকারের স্বপ্ন করছে বোঝ। ফ্যানের সাথে কি যেন ঝুলে ডাকে বেকারের মুক্তি হেথায়। বাঁচবার স্বাদ বেকারেরও আছে, সে কথা কি সমাজের বিকায়? যোগ্যতার সার্টিফিকেট তাচ্ছিল্যে ভাসে, অযোগ্যদের কাছে একটা চাকরি না পেলে বেকারদের প্রেম মিছে। তোমাদের অবশ্য সে পিছুটান নেই, প্রেম মিথ্যে হওয়ার ভয় নেই। মধ্যরাতে তোমার ধরে ভালোবাসা চাওয়া মানুষটাকে আজ না হয় একটা কিছু বলেই দাও, মুক্তি না হয় হোক প্রেমের মৃত্যু। ওহি চুপ করে বাহার ভাইয়ের কথা শুনলো। অপর পাশ থেকে কলটা কাটতেই সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল। তখনও বৃষ্টি পড়ছে বিরতিহীন ভাবে। বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতেই জবুথবু নওশাদকে চোখে পড়ল ওহির। বেচারা শীতে কাঁপছে। ওহি বেশ শক্তপোক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নওশাদের কাছে। শক্ত কণ্ঠে বলল, আপনি না গিয়ে এখানে দাঁড়িয়ে দিচ্ছেন? এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমায় বিয়ে করে নিলেই তো পারেন, বাঁচিয়ে নিন না আমায়।
ওহির মুখে তুমুল কাঠিন্যতা, কর্কশ কণ্ঠে বলল, আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অব্দি এমন পাগলামো করতে পারে তাকে ফেরানোর সাধ্য আমার নেই। এত রাতে কাজী অফিস খোলা থাকবে তো? নওশাদ ভেবেছিল এবারও বরাবরের মতন প্রত্যাখ্যান আসবে, কিন্তু ওহির কথা সে হতভম্ব। নওশাদের হতভম্ব চেহারা দেখে ওহি ঠাট্টা করে বলল, বিয়ে কি করবেন না? শহীদ হওয়ার ইচ্ছে এখনো আছে? তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নওশাদ আর ওহির বিয়েটা। বেশ সাদামাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতের সেই বিয়েটা। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো বাহার বাই ছিলেন সেই বিয়ের প্রধান সাক্ষী। নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা ওহির ধারণার বাইরে ছিল, কিন্তু তবুও সে নড়বড়ে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল। যা হবে দেখা যাবে ভাবটি ছিল তার ভেতরে উপস্থিত, আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার বাইয়ের। ওহি কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেছিল, বাহার ভাই, আপনি শিওর কিভাবে ছিলেন যে বিয়েটা আমি করতামই? বাহার ভাই তখন মুচকি হেসে বলেছিলেন, মানুষ বরাবরই ভালোবাসার কাঙাল। যখন কেউ এই উজাড় করা ভালোবাসা পায়, তখন খুব কমই আছে যে এই ভালোবাসাটা ফেরাতে পারে। ঘৃণা দেখেও চুপ থাকা যায়, কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয়। আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসো কিনা বলতো? আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করেছি, যেন তুমি খুঁটি শক্ত করে ধরো, আর আমি তাতে সক্ষম। বাহার ভাইয়ের কথায় চুপ রইল ওহি। ভালোবাসবে না করেও আরো একবার ভালোবাসলো বাহার ভাইকে। এই শেষ। এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না, আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার উপর। মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ, আর ওহি সে পাপ কখনো করবে না। মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে। এরপরে খুব নীরবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ, এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি। প্রকৃতির নিয়মই এটা, কোথাও ভাঙবে সে, আবার কোথাও জোড়া লাগবে। সওদাগর বাড়িতে মুখ থমথমে ভাব। সেই বাড়ির সকল সদস্য একসাথে উপস্থিত। চিত্রা এবং তুহিনও আজ এই বাড়িতেই এসেছে। নওশাদের বাবা মাও এসেছে। বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারোই বিশ্বাস হচ্ছে না। সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘন্টাখানিক যাবৎ। প্রথম কথাটা আফজাল সওদাগরই বললেন, গম্ভীর কণ্ঠে ওহির দিকে তাকিয়ে শুধালেন, তোমার যদি নওশাদকে এতই পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের বললেই তো পারতে। আমরা তোমার পছন্দ কখনো অপূর্ণ রাখিনি। বড় চাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে, তাই এই মানুষটার কথার বিপরীতে ওহি কমল হয়েই বলল, আমার পছন্দের সব তোমরা পূরণ করেছো তা আমিও মানি, তাই বলে আমার ভালোবাসার সব পূরণ করবে তা তো না। সেই সংশয় থেকেই এমন কাজ করা। ওহির উত্তরে আফজাল সওদাগর তপ্ত শ্বাস ফেললেন, কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম। কাট কাট কণ্ঠে বললেন, তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না। ও তাই নাকি? সাইকোলজি পড়তে চেয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল। তোমরা ভর্তি করিয়েছিলে বাংলায়। 6-7 বছরের আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার, ঠাঁই হয়েছিল আমার হোস্টেলে। এভাবেই পূরণ করতে, তাই না? মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের। মেয়েকে তিনি যখন হোস্টেলে দেন তখনও তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল। আজকের অবনীর আর তখনকার অবনীর পার্থক্য অনেক, কিন্তু মানুষ তা আর জানলো কই? ওহি, তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠে ওহির তাচ্ছিল্য ভাব আরো বিস্তৃতি লাভ করলো। খুব করে মানুষটাকেও দুটো করে শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে শোনালো না। যতই হোক, নওশাদ এবং তার বাবা মা সওদাগর বাড়ির মেহমান, তাদের সামনে এমন আচরণ অশোভনীয় নয়। নওশাদের বাবা মা এতক্ষণ চুপই ছিলেন। সওদাগর বাড়ির কথা কান্নাকাটি থামার অপেক্ষায় ছিলেন হয়তো তারা। তাই তো সওদাগর বাড়ির মানুষদের কথা থামতেই মুখ খুললেন নওশাদের মা মওরিন। তুমুল আশ্চর্যের সাথে তিনি প্রশ্ন করলেন, নওশাদ, তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে? হুট করে তো নেইনি মা, তোমাদের তো জানিয়েছিলাম, কিন্তু তোমরাই আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি, তাই বাধ্য হলাম। কেবল একবার জানিয়েছিলে। মানুষ দিনের পর দিন অপেক্ষা করে, বাবা মাকে মানায়, অথচ ইতিহাসে তুমিই একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলেছো। কি অদ্ভুত! বিয়েই তো করেছি মা, কোনো অপরাধ তো না। তো এত মানামানির কথা আসছে কোত্থেকে? আমি কিংবা ওহি দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না। দেখলে দেখলে, তোমার ছেলের কথা শুনলে, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? নরিন খাতুনের অভিযোগ। ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বললেন, যা হয়েছে তা কি বদলাতে পারবে? এর চেয়ে মেনেই নাও। স্বামীর জবাবে হতাশ নওরিন। তিনি ভেবেছেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবেন। তার হলো কই। হতাশার শ্বাস ফেলে তিনি বললেন, এমন হুটহাট বিয়ে আমি মেনে নিতে পারছি না। এখন করণীয়, আলাদা থাকবো।
ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকালেন নওরিন খাতুন। 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধারণ করলেন, ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখলেন, একটা মেয়ের জন্য সেই মায়ের মুখের উপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে। কি আর করার, যুগ বদলের খেলায় এসব হয়তো স্বাভাবিক। সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার উপরও বর্তাচ্ছে। কিছুটা সময় মনো থেকে নওরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন, আমার কখনোই পছন্দ ছিল না ওহি, কিন্তু আমার ছেলের আবার ওকেই পছন্দ। যা হওয়ার হয়ে গেছে, আমার পছন্দ অপছন্দে কিছু আটকাবে না। আমি না চাইলেও আমার ছেলে ওর সাথে সংসার করবে। আমি জানি আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই, অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে। একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি। তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মান সম্মান আছে, সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবার বড় করে দিতে। মায়ের কথায় নওশাদের মুখটা ছোট হয়ে এলো। মা যে তার কথায় কষ্ট পেয়েছেন তাও বুঝতে পারলো সে। কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত, তাই এমন কঠিন হওয়া। নওরিন খাতুনের স্পষ্ট কথার দাজ ওহির বেশ ভালো লাগলো। মানুষটা হয়তো উপর উপর শক্ত, কিন্তু ভেতর ভেতর খুব কোমল। নওরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সওদাগর। মহিলা যে বেশ বুদ্ধিমতী তা সবাই বুঝলো। বিয়ের তারিখ ঠিক করা হলো 25 দিন পরে। ওহির মায়ের মতামত নেওয়া হলো। বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ। সবকিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করলেন রোজা সওদাগর এবং চাঁদনী। না আনন্দিত হলেন না অন্য কিছু। ড্রয়িং রুমে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়ায় তারা কেবল তা পালন করলেন, এছাড়া কিছুই না। চিত্রার চেরি তো আনন্দে আত্মহারা, কিন্তু চিত্রা চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না। এ বাড়িটা যে তাকে পর করে দিয়েছে। পরের বাড়িতে সুখ কিংবা সুখ করা মানায়, আনন্দ না। অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে চিত্রা। যে বাড়িতে একসময় বিনা বাধায় ছুটে বেরিয়েছে, সে বাড়ির দেওয়াল ছুতেও যেন আজ করছে ভয়। কেমন পরপর লাগছে সবটা। বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত, চিত্রা তখন এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে। ছোট থেকে এ অবধি আপা তাকে কম আদর করেনি। আজ যদি আপা মুখ ফিরিয়ে থাকে, তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি নিজের ঘরের কিছু জামা কাপড় গোছাচ্ছিল, তন্মধ্যেই ঘরে দরজায় টোকা শব্দ। ক্ষীণ শব্দে চিত্রা বলল, আসবো? চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাছে মনোযোগ দিয়ে বলল, আয়। চিত্রা এলো, ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসলো। বুকে তখন তার তুমুল ঝড়। এত কাছে বড় আপার সাথে কথা বলতেই হাত পাতার কাঁপছে। তবুও সে বলল, কেমন আছো আপা? যেমন চেয়েছিলি। বড় আপার কাটকাট উত্তরে মনে মনে হোঁচট খেলো চিত্রা। কণ্ঠধ্বনি বারবার জড়িয়ে এলো। তবুও বলল, আমি তো ভালোই চেয়েছিলাম আপা। তাহলে আর কি, ভালোই আছি। চিত্রার কথা আগানোর শক্তি পেল না। কত কথা সাজিয়ে এসেছিল, কিন্তু এখন সব অগোছালো হয়ে গিয়েছে। ঘরে দুজন মানবী চুপ করে রইল। কত কথা বলতে চেয়েছিল, বলা হলো না। শেষমেশ চিত্রা মনের লুকিয়ে রাখা প্রশ্নটাই করে বসলো, আপা, দুলাভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো? চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে, কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না। এলো 2-3 মিনিট পর। হৃদয় ছাড়খাড় করা উত্তর সেটা। চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল, আমার মায়ের রাগ আমার উপর না মেটালেও পারতি। আমি তো মাইক ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা। চিত্রার মাথা নত হয়ে এলো। বড় আপা তাচ্ছিল্য করে বলল, এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয়? আমার তো জানা ছিল না। বড় আপার কথায় চিত্রার চক্ষুদায় বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো ধাক্কা দিইনি তোমায়, কেবল হাত ঝাড়া দিয়েছিলাম। থাক সেসব কথা, আমি তবুও দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল? চিত্রার মনে কেমন খচখচ করলো বড় আপার কথা। সে তো আপাকে ধাক্কা দেয়নি, তাহলে? তন্মধ্যে নিচ থেকে হইচই ভেসে এলো। নুরুল সওদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুল ভাবে। চিত্রা এবং চাঁদনি অপেক্ষা না করেই ছুট লাগালো। বাহার ভাইয়ের ঘর ফাঁকা, তার অবহেলার বিছানা শূন্য। পড়ার টেবিলে যত্নের বইগুলোও নেই। বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরের কোথাও নেই। মূলত নুরুল সওদাগরের চেঁচামেচির কারণ এটা। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে শূন্য ঘরটায় তাকিয়ে রইল। শূন্য ঘরটার রং মেটে হওয়া দেয়ালে বড় বড় করে লেখা, স্বয়ং সৃষ্টিকর্তা যার প্রতি অনীহা, মানুষ কিভাবে তাকে করবে দয়া। অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেলেন। অবশেষে বাহার ভাই মানুষটা সত্যিই কঠিন হলেন। অষ্টাদশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ?